হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি মলয়, জিও ফান্ডা চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাস 12-এর ছাত্রছাত্রীদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে একদম প্রথম ভিডিও। তোমরা জানো প্রত্যেকেই যে এবিটিএ টেস্ট পেপার 20 তারিখে, তোমাদের ডিসেম্বরের 20 তারিখে রিলিজ হয়েছে, বেরিয়েছে তোমাদের জন্য। এক্ষেত্রে আমরা এবিটিএ টেস্ট পেপার একদম ভূগোলের প্রথম পাতাটা, এখানে এসএকিউ এমসিকিউ টাইপের প্রশ্নগুলো দেখে নেব বা তার উত্তর জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব। তোমরা যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো ভূগোল সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলো তাহলে আর দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই আমরা এবিটিএ টেস্ট পেপারটা দেখে নেব। দেখো এখানে দেখতে পাচ্ছ এবিটিএ টেস্ট পেপার 2023-24। এখানে দেখতে পাচ্ছ সায়েন্স, আর্টস, কমার্স এই তিনটে আমাদের যে স্ট্রিম আছে, এই তিনটে স্ট্রিমেরই প্রশ্ন এই বইটার মধ্যে বা এই টেস্ট পেপারটার মধ্যে রয়েছে। তাহলে এখানে আমরা এই এবিটিএ টেস্ট পেপারে এখানে দেখতে পাচ্ছ একদম প্রথম পাতাতে দেখো এই অংশটায়, এই অংশে আমাদের এক্সামিনেশন প্রোগ্রামের যে যে পরীক্ষাগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা ডেট দেওয়া আছে, কোন তারিখে হচ্ছে, কোন সাবজেক্ট কোন সময় হবে, প্রত্যেকটা বিষয় বলে দেওয়া আছে। আর এবছরের পরীক্ষায় যে বিষয়টা তোমাদের বলে দেওয়া, এখানে কিন্তু 10টায় হচ্ছে না। অন্যান্য বছর যেটা 10টা থেকে পরীক্ষা শুরু হতো, এই পরীক্ষাটা কিন্তু এর টাইমিংটা চেঞ্জ হয়েছে। তোমরা প্রত্যেকেই অলরেডি জেনে গেছো যে এখানে 12টা থেকে 3টে 15 এই সময়ে পরীক্ষা হবে। 3 ঘন্টা 15 মিনিটই তোমাদের জন্য অ্যালটেড এখানে কোশ্চেন পেপার রিডিং এবং রাইটিংয়ের জন্য। ক্লাস 10-এর ক্ষেত্রে যেমন প্রথম 15 মিনিট শুধুমাত্র কোশ্চেন দেখার জন্য দেওয়া হয়ে থাকে, এক্ষেত্রে কিন্তু তোমাদের পুরোটাই দেখা এবং লেখা দুটো ক্ষেত্রেই তোমরা কাজে লাগাতে পারবে। এবারে দেখো এই টেস্ট পেপারে আমরা তাহলে ভূগোলের পেজ কোথায় আছে আমরা একটু দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ এই অংশে আমরা গিয়ে দেখছি এখানে জিওগ্রাফি, এখানে একইভাবে দেখো বেঙ্গলি আর ইংলিশ ভার্সনটাকে আলাদা করে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বেঙ্গলি ভার্সনের ক্ষেত্রে AC19। আজকে আমরা এই পেজটাকেই করব, এখানে AC19। চলো তাহলে AC19 পেজে আমরা চলে যাব। তাহলে AC19 পেজে আমরা চলে এসেছি। দেখো তাহলে এখানে আমাদের বিগত বছর থেকে আমরা অলরেডি জেনেছি আমাদের কোশ্চেনের প্যাটার্নও চেঞ্জ হয়েছে। এক্ষেত্রে তোমাদের এমসিকিউ এসএকিউ টাইপের যেটা আলাদা একটা ব্রাঞ্চ দেওয়া হতো, তার মধ্যে উত্তর লিখতে হতো। এবছরে সেই বিষয়টা থাকছে না। এবছর তোমাদের ওই একটা খাতার মধ্যেই, অর্থাৎ অ্যান্সার শিট যেটা দেওয়া হচ্ছে তার মধ্যেই তোমরা 1 নাম্বার এবং 2 নাম্বারে উত্তর করছো। তাহলে এই বিষয়টা তোমরা মাথায় রাখছো এবং হয়তো সামনের বছর অর্থাৎ এই জুনে নতুন যে আবার সিলেবাস হতে চলেছে, সেক্ষেত্রে আবার এখানে সেমিস্টার সিস্টেম চলে আসছে। 6 মাস ছাড়া ছাড়া ক্লাস 11 এবং 12-এর ক্ষেত্রে 2টো করে পরীক্ষা অ্যারেঞ্জ করা হবে। সেই সেমিস্টার সিস্টেমে কি হবে সেই বিষয়েও আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদের আলোচনা করে দেব। এবারে দেখো এখানে আমরা তাহলে একদম প্রথমে চলে এসেছি। আমাদের দেখতে পাচ্ছ এখানে আমাদের যে কোশ্চেনগুলো আছে এমসিকিউ টাইপের, এখানে 4টে করে অপশান দেওয়া আছে। এর মধ্যে থেকে সঠিক উত্তরটা আমাদের বেছে লিখতে হবে। এবারে অনেকে প্রশ্ন করে থাকো যে স্যার কীভাবে উত্তরটা লিখব, পূর্ণ বাক্যে উত্তরটা লিখব নাকি আমরা শর্টে লিখতে পারি? আমি বলবো অবশ্যই তোমরা শর্টে লিখতে পারো, অর্থাৎ তোমাদের কোশ্চেনের দাগ নাম্বার দিয়ে তারপরে যে উত্তরটা হচ্ছে ABCD সেই অপশানটা, অর্থাৎ A বা B বা C বা D যেটা হচ্ছে সেই দাগ নাম্বারটা দিয়ে তার উত্তরটা তোমরা লিখে দাও। অবশ্যই উত্তরটা লিখে দেবে, এই বিষয়টা আমি এর আগেও বিভিন্ন ভিডিওতে বলেছি, আজকেও তোমাদের মনে করিয়ে দিলাম। তাহলে এই বিষয়টা অবশ্যই তোমরা মাথায় রাখবে। এখানে দেখো প্রথম প্রশ্ন যেটা করা হয়েছে, চুনাপাথর গঠিত গুহার দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে এখানে নিম্নলিখিত কোন ভূমিরূপটি গঠিত হয়? দেখো এখানে আমরা এই বিষয়টাকে যদি বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমে দেখো আমরা এখানে একটা পাতা নিয়ে নিই, তাতে করে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে আমি দেখো পাতা নিয়েছি তোমাদের জন্য। এখানে বিষয়টা ভালো করে বুঝবে তোমরা। এখানে চুনাপাথর গঠিত গুহার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, এখানে গুহার উপরের অংশে গুহার ছাদ থেকে কিছু চুঁইয়ে আমাদের কিছু চুন সেখানে পড়ছে। এবার এই যে চুঁইয়ে পড়ছে, এখানে দেখা যাচ্ছে কি মেঝেতেও কিছু সঞ্চিত হচ্ছে একইভাবে। তাহলে এইভাবে আমরা এখানে আমাদের চুনাপাথর গঠিত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম আমাদের এখানে চুনাপাথরের সঞ্চয় আমরা লক্ষ্য করছি। কারণ এইগুলো তো আমাদের স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট বা হেলিকটাইট, এগুলো সবটাই তো সঞ্চয়জাত ভূমিরূপ। তাহলে এখানে আমরা যখন
এই উপরের অংশ থেকে আমাদের ঝুলে থাকবে, এটাকে আমরা বলছি এখানে স্ট্যালাকটাইট। তাহলে এটাকে আমরা লিখে দেব, এটা স্ট্যালাকটাইট। আর যেটা মেঝে থেকে হচ্ছে সেটাকে আমরা বলছি স্ট্যালাগমাইট। এবারে অনেকে এই বিষয়টা কনফিউজড হয়ে যায় যে কোনটা টাইট আর কোনটা মাইট। আমি দেখো একদম সহজে তোমাদের বলে দিচ্ছি, এখানে মাইট মানে মাটি থেকে বা মেঝে থেকে, তাহলে সেটা হচ্ছে স্ট্যালাগমাইট। খুব সহজেই তোমরা মনে রাখতে পারবে। তাহলে স্ট্যালাগমাইট মানে আমাদের মেঝে বা মাটি থেকে যেটা উপরের দিকে উঠছে, অর্থাৎ চুনাপাথরের যে সঞ্চয়টা আমরা দেখতে পাচ্ছি মেঝে থেকে, সেটা হচ্ছে স্ট্যালাগমাইট। আর যেটা উপরের অংশ থেকে ঝুলে আছে সেটা হচ্ছে স্ট্যালাকটাইট। এই দুটো ব্যাপার গেল। এবারে দেখো এই দুটো অংশ যদি আরও বৃদ্ধি পেয়ে এরা পরস্পর যদি জুড়ে যায়, তা তখন এটাকে বলা হচ্ছে স্তম্ভ। তাহলে এই অংশটাকে আমরা তখন কি বলবো? স্তম্ভ। তাহলে এখানে আমরা স্ট্যালাকটাইট জেনে গেলাম, স্ট্যালাগমাইট জেনে গেলাম, একইভাবে এটা স্তম্ভ সেই বিষয়টাও আমরা জেনে গেলাম। এরপরে দেখো যেটা হেলে থাকবে, অর্থাৎ ঠিক সোজাসুজি না থেকে একটু বেঁকে বা একটু হেলে অবস্থান করবে, ধরো এটা যদি আমরা দেখি একটু হেলে অবস্থান করছে, তাহলে সেটাকে আমরা বলছি হেলিকটাইট। তাহলে এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমরা কোন উত্তরটা করব না, এখানে আমাদের হেলিকটাইট যে উত্তরটা হচ্ছে, তাহলে আমরা সেই হেলিকটাইট উত্তরে লিখে দেব। তাহলে এই অংশে আমরা একইভাবে এটাকে নোট করে এখানে নিয়েছি অলরেডি তোমাদের কাজের সুবিধার জন্য। তাহলে দেখো আমরা প্রথম উত্তরটা সি এর দাগের এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে সি এর দাগের দেওয়া হয়েছে হেলিকটাইট। তাহলে আমি স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হেলিকটাইট এবং স্তম্ভ প্রত্যেকটা বিষয় তোমাদের বুঝিয়ে দিয়েছি। এখানে কোশ্চেনে যেভাবে কোশ্চেন হবে সেই অনুযায়ী তোমরা আশা করি উত্তর করতে পারবে। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা বলা হয়েছে, দেখো যে এখানে দেখতে পাচ্ছ যে প্রক্রিয়ায় প্লাবনভূমি গঠিত হয়। এখানে প্লাবনভূমি আমরা জানি নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়। তাহলে এখানে সঞ্চয়জাত প্রক্রিয়া আমাদের এখানে কোনটা আছে দেখে নিতে হবে। এখানে দেখো আরোহণ, অবরোহণ, পর্যায়ন আর জৈবিক আবহবিকার, এই চারটে প্রক্রিয়া রয়েছে। এখানে আরোহণ বলতে আমরা সঞ্চয় প্রক্রিয়াটাকে বলে থাকি। তাহলে কোনো একটা যখন উচ্চভূমি থেকে ক্ষয়প্রাপ্ত পদার্থ এখানে নিম্নভূমিতে এসে জমা হচ্ছে, তাহলে সেই জমা হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলছি আরোহণ। এখানে আমাদের কোনো একটা এই অংশে যদি ধরো এইভাবে আমরা ভূমিরূপটাকে দেখার চেষ্টা করি, তাহলে এখানে এই অংশ থেকে এই যে ক্ষয়প্রাপ্ত পদার্থ, ধরো এই অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে গেল, হয়ে এখানে আমাদের নিম্নভূমিতে এসে যখন জমা হচ্ছে, সেই জমা হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলছি এখানে আরোহণ প্রক্রিয়া। আর এই অংশ যে ক্ষয়প্রাপ্ত হয়ে গেল সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি অবরোহণ প্রক্রিয়া। তাহলে এই আরোহণ অবরোহণ গেল। একইভাবে এই আরোহণ এবং অবরোহণের দ্বারা যে ব্যালেন্স তৈরি হলো, যে ভারসাম্য অবস্থার সৃষ্টি হলো, সেটাকে আমরা বলছি পর্যায়ন। তাহলে এখানে আমাদের যেহেতু সঞ্চয় হচ্ছে সেই জন্য আমরা এখানে এর দাগে আরোহণ প্রক্রিয়া দিয়ে দিচ্ছি। তাহলে এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। তাহলে আমাদের প্রথমটা হয়ে গেল এখানে হেলিকটাইট, দ্বিতীয়টা হয়ে গেল আরোহণ। এই অংশটা আমাদের এখানে তোমাদের পেজের যা উত্তর সমস্তটাই এখানে 4টে পেজে আমার হয়েছে টোটাল উত্তরটা। আমি এর পিডিএফ লিঙ্ক তোমাদের দিয়ে দেবো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একইভাবে তোমরা জিওগ্রাফি ফান্ডামেন্টাল পেজেও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নেবে, নিয়ে তোমরা তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও। এখানে দেখো এইচএসে ভালো রেজাল্ট করাটা শুধুমাত্র একটু নিজেদেরকে লজিক্যাল, একটু নিজেদেরকে বুঝে করতে হবে, একটা ভালো রুটিন করে এগোতে হবে, তাহলে দেখবে খুব সহজেই তোমরা এখানে যে 100-এ 100 পেয়ে যাবে। এখানে থিওরিটিক্যাল পার্টে যে 70 মার্কস আছে 70-তে 70 তোমরা গেইন করে যাবে। অলরেডি প্র্যাকটিক্যাল পরীক্ষা তোমাদের অনেকেরই তোমরা কমেন্ট করেছো বা বিভিন্নভাবে আমাকে ফোন করে জানিয়েছো যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। আশা করি এবারে থিওরিটাও ভালো হবে, তার জন্য প্রস্তুতি শুরু করে দাও। এখানে অলরেডি তোমরা অনেকটা এগিয়ে এসছো, আর মাত্র কয়েকটা মাসের ব্যাপার আছে। এই সময়টাকে তোমাদের খুব টেকনিক্যাল ওয়েতে এগোতে হবে। তোমরা অবশ্যই এই জিও ফান্ডা চ্যানেলের সঙ্গে থাকো, তাহলে সহজেই তোমরা এই জিওগ্রাফিতে যে 70-তে 70 পাওয়া খুব সহজেই তোমরা সেটা ওভারকাম করতে পারবে। চলো তাহলে এর পরেরটা আমরা দেখে নেব। এখানে দেখো যে পুরোদেশীয় বাঁধ, যেখানে যে পুরোদেশীয় বাঁধ উপকূলের সঙ্গে কোনো দ্বীপ বা একাধিক দ্বীপ যুক্ত করে, তাহলে কোনো পুরোদেশীয় বাঁধ যদি কোনো একটা দ্বীপকে যুক্ত করে বা একাধিক দ্বীপকে যুক্ত করে, তখন সেটাকে আমরা টম্বলো বলে থাকি। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাচ্ছে, দেখো এখানে টম্বলো কী আছে না, বি এর উত্তরটা হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল। এর পরের কোশ্চেনটা খুব দারুণ কোশ্চেন আছে। দেখো এখানে চারটা বলেছে কি একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে।
তাহলে একটি ভূমিরূপের নির্দিষ্ট জীবন ইতিহাস আছে, এই উক্তিটা কে করেন? এখানে আমরা অবশ্যই জানি এখানে ডব্লিউ.এম. ডেভিস, এখানে বিয়ের উত্তরটা হয়ে যাচ্ছে। এবারে এই প্রসঙ্গে তিনি যে কোটেশনটা করেছিলেন একটু দেখে নাও সেই কোটেশনটা। এখানে কি বলা হয়েছে দেখো, এ ল্যান্ডস্কেপ হ্যাজ এ ডেফিনেট লাইফ হিস্ট্রি ডিউরিং হুইচ ইট শোজ এ সিরিজ অফ গ্র্যাজুয়াল চেঞ্জেস whereby the initial form pass through a series of sequential forms to an ultimate form। তাহলে এই বিষয়টা থেকেই এখানে তোমাদের কোশ্চেনটা করা হয়েছে, এ ল্যান্ডস্কেপ হ্যাজ এ ডেফিনেট লাইফ হিস্ট্রি। তাহলে এই জায়গাটা থেকেই তোমাদের কোডটা তুলে দেওয়া হয়েছে। সুতরাং এটা ডব্লিউ.এম. ডেভিসের বক্তব্য, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। তাহলে এটা হয়ে গেল। এর পরের কোশ্চেন দেখো, মালভূমির খাড়া ঢালে যে জলনির্গম প্রণালী গড়ে ওঠে তাকে কি বলা হচ্ছে? বৃক্ষরূপী জলনির্গম প্রণালী, অঙ্গুরীয় সদৃশ জলনির্গম প্রণালী, জাভৃরূপী জলনির্গম প্রণালী, সমান্তরাল জলনির্গম প্রণালী। দেখো খাড়াই ঢালে নামছে, সুতরাং খাড়াই ঢালে যদি নামে, কোনো একটা জায়গায় খাড়াই ঢালে যদি নামে, তাহলে সেখানে অবশ্যই সমান্তরাল জলনির্গম প্রণালী গড়ে উঠবে। তাহলে এই উত্তরটা আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে ডি এর উত্তরটা এখানে করে দিচ্ছি, এখানে ডি এরটা সমান্তরাল জলনির্গম প্রণালী। এরপরে দেখো এখানে পরেরটা আমরা যদি দেখি, একটি আঞ্চলিক মৃত্তিকার উদাহরণ দেখো, লিথোসল আঞ্চলিক নয়, রেগোসল নয়, পলিমৃত্তিকাও নয়, পলিমৃত্তিকা বহিরাঞ্চলিক মৃত্তিকা। তাহলে এখানে পট জল, একমাত্র ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা ডি এরটা করে দিয়েছি। এরপরে সাতেরটা দেখো, উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের একটি উদাহরণ হলো এখানে লোহা, ম্যাঙ্গানিজ, তামা, নাইট্রোজেন। এখানে ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে নাইট্রোজেন। তারপরে এখানে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে যেটি গ্রিনহাউস গ্যাস নয় সেটি হলো, এখানে দেখো CO2, এটা CO2 তো আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রিনহাউস গ্যাস একদম প্রথমে থাকে। তারপরে দেখো O2, তাহলে বি এর উত্তরটা হয়ে যাচ্ছে। অক্সিজেন অবশ্যই আমাদের গ্রিনহাউস গ্যাস নয়, কিন্তু ওজোন হয়ে যাচ্ছে, CFC হয়ে যাচ্ছে। এরপরে আমরা নয়েরটা দেখব, হ্যারিকেন নামক ক্রান্তীয় ঝড়ের জন্ম দেয়। এখানে চীন সাগর আছে, বঙ্গোপসাগর আছে, তারপরে দেখো বিস্কে উপসাগর আছে, ক্যারিবিয়ান। এখানে ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে ক্যারিবিয়ান সাগর। এরপরে আমরা চলে যাচ্ছি 10এরটা, লবণাক্ত জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদকে, এখানে হ্যালোফাইট। এখানে লবণাক্ত মৃত্তিকা, আমরা যদি সুন্দরবনে যাই সেখানে ম্যানগ্রোভ যে উদ্ভিদগুলো দেখতে পাই আমরা, সেগুলোকে আমরা হ্যালোফাইট বলে থাকি। আর জেরোফাইট হচ্ছে জাঙ্গল উদ্ভিদ, বাংলায় বলছি, এটা হচ্ছে মরু অঞ্চলে জন্মায়। আর হাইড্রোফাইট জলজ পরিবেশে জন্মায়। আর লিথোফাইট হচ্ছে আমাদের শিলাময় অঞ্চলে, পার্বত্য অঞ্চলে আমরা দেখে থাকি। এর পরের প্রশ্নটা দেখো, এখানে 11 দাগে দেখতে পাচ্ছ, ভারতের জীববৈচিত্র্যের উষ্ণ বিন্দু বলে পরিগণিত হয় এখানে পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় বৃষ্টি অরণ্য, গাঙ্গেয় সমভূমি, ছোটনাগপুর মালভূমি আর থর মরুভূমি। এখানে পশ্চিমঘাট পর্বতের ক্রান্তীয় এখানে বৃষ্টি অরণ্য, এটা হচ্ছে আমাদের উষ্ণবিন্দু বা হটস্পট রূপে পরিচিত। এরপরে চলে যাচ্ছি আমরা 12টা, একটি মনুষ্যসৃষ্ট বিপর্যয়। এখানে সুনামি আছে, খরা আছে, ভূপাল গ্যাস বিপর্যয় আছে, ধস আছে। এখানে অবশ্যই সিএরটা ভূপাল গ্যাস বিপর্যয়। এরপরে আমরা 13 প্রশ্নটা দেখে নেব। এখানে দেখতে পাচ্ছ, সোনালী পোশাক কর্মী রূপে নিযুক্ত ব্যক্তিবর্গের কাজের স্তরটি হলো এখানে অতি নব্য স্তর। এখানে এর উত্তরটা হয়ে যাচ্ছে। তারপরে দেখো এখানে 14টা দেখো, ভারতের নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো এখানে অবশ্যই নীল বিপ্লব মানে আমাদের মৎস্য উৎপাদনের সঙ্গে জড়িত বা মাছ, ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে। এখানে দুগ্ধ হলে শ্বেত বিপ্লব হতো। তাহলে এইভাবে আমাদের আছে। এরপরে আমরা পরেরটা দেখে নেব। দেখো এখানে মালয়েশিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্প, এখানে রাবার শিল্প, সিএরটা হয়ে যাচ্ছে। তারপর পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত, এখানে এ প্রাথমিক, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এখানে পর্যটন বলা হয়েছে, সুতরাং এটা তৃতীয় ক্ষেত্রের অন্তর্গত, সিএরটা হয়ে যাচ্ছে। এরপরে আমাদের ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হচ্ছে এটা পশ্চিমবঙ্গ। তারপরে দেখো সুয়েজ খাল সংযুক্ত করেছে এখানে ভূমধ্যসাগর এবং লোহিত সাগর, ডি এর উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে দেখো জনসংখ্যা বিবর্তন তত্ত্বের প্রথম পর্যায়কে বলা হয় এখানে প্রাক শিল্প বিপ্লব সময়কাল, এর উত্তরটা হয়ে যাচ্ছে। এরপরে আমাদের 20টা দেখো, এখানে ভারতে পরিযান সর্বাধিক ঘটে। এখানে ভালো করে বোঝো, এখানে পরিযান বলতে একটা অঞ্চল থেকে আরেকটা অঞ্চলে চলে যাওয়া, সেখানে দেশ হতে পারে, রাজ্য হতে পারে। এখানে পরিযানটা এই অংশে তোমাদের যে অপশানগুলো দিয়েছে, কোনো একটা দেশের অভ্যন্তরে যে পরিযান ঘটে থাকে, এটা আমাদের ভারতের ক্ষেত্রে আমরা দেখতে যে পরিযানটার সঙ্গে আমরা সবথেকে বেশি পরিচিত সেটা হচ্ছে গ্রাম থেকে শহর।
এখানে গ্রামের মানুষজন সেখানে কাজের জন্য, ভালো সুযোগ সুবিধা বা পড়াশোনা সমস্ত কিছুর জন্য শহরে চলে যায়। এটা আমরা 60%, এটা তোমরা যদি পার্সেন্টেজ দেখো আমাদের সেন্সাস রিপোর্টে, সেখানে দেখা যাচ্ছে 60% মানুষজন এই গ্রাম থেকে শহরে চলে যায়। বাইরে দেখো এখানে বাদবাকি যে তিনটে ক্ষেত্র পড়ে থাকছে, এখানে শহর থেকে শহরে বলো বা শহর থেকে গ্রামে বলো বা গ্রাম থেকে গ্রামে, এই তিনটে ক্ষেত্রে আমরা বাদবাকি 40% এখানে যে পড়ে থাকছে, এখানে 10% বা কোনো ক্ষেত্রে 12% বা 15% এরকম আমরা একটা রেশিও দেখে থাকি। তাহলে এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে দেখো অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হলো এখানে যে চারটে অপশান আছে, সাক্ষরতার হার, মোট অভ্যন্তরীণ উৎপাদন, এখানে তারপর প্রত্যাশিত আয়ুষ্কাল, ক্রয় ক্ষমতার সমতা। এখানে বিয়ের উত্তরটা এখানে মোট উৎপাদন, অভ্যন্তরীণ উৎপাদন, এটা হয়ে যাচ্ছে আমাদের। এরপরে দুয়েরটা আমরা চলে যাচ্ছি। দুয়েরটার ক্ষেত্রে দেখো এখানে দুয়ের দাগে আমাদের এসএকিউ টাইপের 14টা প্রশ্ন করতে হয়। এবার কোনো ক্ষেত্রে অথবা থাকে, আবার কোনো ক্ষেত্রে থাকে না, এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রাখবে। তাহলে এখানে এই 14টা প্রশ্নের উত্তর আমরা একইভাবে পরপর দেখে নেব। দেখো এখানে একদম প্রথম প্রশ্ন যেটা আছে, পর্যায়ন কাকে বলে। একটু আগেই আমি তোমাদের বলেছি পর্যায়ন বিষয়টা, এখানে আরোহণ এবং অবরোহণের মাধ্যমে যে ভারসাম্য অবস্থা তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখব না, যে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা উচ্চ বা অসমতল ভূমির ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে সমতলীকরণ ঘটে তাকে পর্যায়ন বলে। তাহলে এটা হয়ে গেল। এরপরে অথবা হিসাবে দেওয়া হয়েছে, দেখো অন্ধ উপত্যকা কাকে বলে। তাহলে এখানে দেখে নাও অন্ধ উপত্যকা কাকে বলে, এই জায়গায় কোশ্চেন করা হয়েছে। তাহলে আমরা এখানে কাস্ট অঞ্চলের উপর দিয়ে এখানে দেখতে পাচ্ছ, এই জায়গায় আমি যদি বিষয়টাকে রাখি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে। তাহলে কাস্ট অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদী যখন সিঙ্কহোল বা সোয়ালো হোলে প্রবেশ করার ফলে নদী উপত্যকার বিস্তার উৎস থেকে ওই সিঙ্কহোল বা সোয়ালো হোল পর্যন্ত হয়ে থাকে এবং ওইখানে উপত্যকা হঠাৎ শেষ হয়ে যায়। কানা গলির মতো এই উপত্যকাকে অন্ধ উপত্যকা বলে। এই প্রশ্নটাকে তোমাদের একটু আলোচনা করার প্রয়োজন আছে। এখানে দেখো আমরা জেনারেলি আমাদের চুনাপাথর গঠিত অঞ্চলে কাস্ট ভূমিরূপ দেখা যায়। এখানে কাস্ট ভূমিরূপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই অন্ধ উপত্যকা। এবারে অন্ধ উপত্যকা বিষয়টা কি না, এখানে অলরেডি আমি তোমাদের বললাম কি না, এটা কাস্ট অঞ্চলে কি হচ্ছে না, কোনো একটা নদী ধরো বাহিত হচ্ছে, ধরো এইভাবে একটা নদী বাহিত হয়েছে। তাহলে প্রথম অবস্থায় নদীটা বাহিত হয়েছে। তাহলে এই নদীটা যে বাহিত হলো, এই নদীটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, উচ্চ অংশ থেকে জলরাশি সে নিয়ে নিম্ন অংশের দিকে বাহিত হচ্ছে। এবারে এর মধ্যে কোনো একটা জায়গায় ভূমিরূপে আমরা দেখতে পেলাম এই জায়গায় একটা এখানে আমাদের সোয়ালো হোল বা সিঙ্কহোল তৈরি হয়েছে। এবার এই সোয়ালো হোল বা সিঙ্কহোল দেখা যাচ্ছে ভূ অভ্যন্তরে এখানে একটা পোনরের মাধ্যমে সে কী হচ্ছে না, ভূ অভ্যন্তরে যে গুহা আছে তার সঙ্গে সে কানেক্টেড হয়ে গেছে। তা এর ফলে কি হবে না, এই অংশ থেকে আমাদের এই যে নদীটা যাচ্ছিল, এই নদীটা কি হবে, এই অংশে জলরাশি এই সিঙ্কহোল বা সোয়ালো হোলের মধ্যে প্রবেশ করে যাবে, গিয়ে সেই গুহার ভিতরে জলরাশি চলে যাবে। এর ফলে এই অংশটা আমরা দেখতে পাচ্ছি কি এখানে জলরাশি আর থাকবে না। তাহলে এখানে এই অংশটা জলরাশি আর বাহিত না হয়ে এটা আমাদের শুষ্ক উপত্যকা তৈরি হয়ে গেল। আর এই যে হঠাৎ করে এই যে ভিতরে প্রবেশ করে গেল, যেটা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি না, যে অংশটা জলরাশি হঠাৎ করে কোথায় নিচে চলে যাচ্ছে, এটা অনেকটা আমাদের ওই কানা গলির মতো ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে এই উপত্যকাটাকে আমরা বলছি অন্ধ উপত্যকা। তাহলে হঠাৎ করে এই যে শেষ হয়ে যাচ্ছে নদীটা, যেটা একটা সময় এই অংশ দিয়ে বাহিত হচ্ছিল, সেটা হঠাৎ করে দেখা যাচ্ছে এই অংশে এসে শেষ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে শেষ হচ্ছে না, এখানে এর মাধ্যমে ভূ অভ্যন্তরে চলে যাচ্ছে, যেখানে ভূ অভ্যন্তরে কাজ যে গহ্বর বা গুহা তৈরি হচ্ছে, সেই গুহার মধ্যে দিয়ে বাহিত হচ্ছে, হয়ে সে একটা জায়গায় গিয়ে সে পরবর্তী ক্ষেত্রে তার শেষ হচ্ছে বা পরিসমাপ্তি ঘটছে। এবার এই উপত্যকাটা হচ্ছে আমাদের এখানে অন্ধ উপত্যকা। এর পরের কোশ্চেনটা দেখো, এখানে দেখা যাচ্ছে টম্বলো কাকে বলে। তাহলে আমাদের একটু আগেই বলা হয়েছে দ্বীপ সংযোগকারী কোনো এক বা একাধিক দ্বীপকে যে সংযোগ করছে, যে সামুদ্রিক বাঁধ বা পুরোদেশীয় বাঁধ, সেটাকেই বলা হচ্ছে টম্বলো। তাহলে এটা তোমরা লিখে ফেলবে, যখন কোনো এক সামুদ্রিক বাঁধ কোনো একটি বা দুটি দ্বীপকে উপকূলের সঙ্গে সংযুক্ত করে বা একাধিক দ্বীপকে সংযুক্ত করে, সেই বাঁধকে বলা হচ্ছে টম্বলো। এরপরে দেখো এখানে অথবা হিসাবে দেওয়া হয়েছে, এখানে ফিয়র্ড উপকূল বলতে কি বোঝো। তো এখানে উচ্চ অক্ষাংশের উপকূলবর্তী অংশে এখানে দেখতে পাচ্ছ, উচ্চ অক্ষাংশের উপকূলবর্তী অংশে হিমালয়ের ক্ষয়ের ফলে সমুদ্র উপকূল অনেক সময় সমুদ্রপৃষ্ঠ থেকে অপেক্ষাকৃত গভীর খাতের সৃষ্টি করে যে উপকূল গঠন করে তাকে ফিয়র্ড উপকূল বলে।
অর্থাৎ এই উচ্চ অক্ষাংশে আমরা প্রথমত এই উপকূলটা দেখতে পাবো, দ্বিতীয়ত হিমালয়ের ক্ষয়ের দ্বারা কি হচ্ছে এই সমুদ্র উপকূলটা আরও নিচে নেমে যখন গভীর খাতের সৃষ্টি করছে সেই উপকূলটাকে আমরা বলছি ফিয়র্ড উপকূল। তাহলে এই বিষয়টা রয়েছে। এরপরে 3 নম্বর হচ্ছে পেডিমেন্টের গঠন। তাহলে এখানে 3 নম্বর কোশ্চেন, এখানে দেখো পেডিমেন্ট কিভাবে গঠিত হয়। তাহলে পেডিমেন্টের গঠন আমরা কি উচ্চভূমি বা পাহাড়ের পাদদেশে ক্ষয় ও ক্ষয়প্রাপ্ত পদার্থের সঞ্চয়ে এক মৃদু ঢালযুক্ত যে ভূভাগের সৃষ্টি হচ্ছে, সেই যে ভূভাগ সৃষ্টি হলো সেইভাবে আমাদের পেডিমেন্টের গঠিত হচ্ছে বা পেডিমেন্ট তাকে আমরা বলে লিখতে পারি। এখানে যেহেতু কিভাবে গঠিত হয় সেক্ষেত্রে আমরা কাকে বলে প্যাটার্নে লিখবো না, সেক্ষেত্রে এখানে সঞ্চিত হয়ে গঠিত হয়, পেডিমেন্ট গঠিত হয়। তাহলে এই বিষয়টা আমরা এখানে লিখে দেবো। তারপরে দেখো 4 নম্বর কোশ্চেন আছে পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। তাহলে এখানে পূর্ববর্তী নদীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না কোনো নদী আগে থেকে বইছে, মানে এই রকম নদী আমাদের গঙ্গা নদী বা ব্রহ্মপুত্র নদ বা সিন্ধু নদ, এক্ষেত্রে আমাদের পূর্ববর্তী নদের বা পূর্ববর্তী নদীর উদাহরণ। এখানে যেগুলো আগে থেকে বইছে পরবর্তীকালে ভূ উত্থান ঘটেছে, কিন্তু তারপরেও সে নদী তার নিম্নক্ষয় বা তার যে প্রবাহপথটা সে বজায় রাখতে পেরেছে, সেই নদীগুলোকে আমরা পূর্ববর্তী নদী বলবো। এর পরের কোশ্চেন দেখো এখানে দেওয়া আছে অথবা হিসাবে অঙ্গুরীয় জলনির্গম প্রণালী বলতে কি বোঝো। তাহলে কোনো গম্বুজাকৃতি পাহাড় বা উচ্চভূমিতে কঠিন ও কোমল শিলা পরস্পর অবস্থান করলে দীর্ঘকাল পর নরম শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে অবশিষ্ট কঠিন ও ক্ষয় প্রতিরোধী শিলাস্তরে প্রধান নদী অঙ্গুরীয় বা আংটির মতো নকশা তৈরি করে যে জলনির্গম প্রণালী গড়ে তুলছে তাকে আমরা বলছি অঙ্গুরীয় জলনির্গম প্রণালী। তাহলে এটা মাথায় রাখবে। এর পরের কোশ্চেন আছে দেখো হিউমিফিকেশন কাকে বলে। তাহলে এখানে কাঁচা জৈব পদার্থ বিভিন্ন অণুজীব কর্তৃক বিয়োজিত হয়ে জটিল কালো কলয়েডাল ধর্মী পচনশীল হিউমাস তৈরি করে, এই প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। এরপরে মৃত্তিকার গ্রথন হচ্ছে মৃত্তিকার মধ্যে উপস্থিত পলি বালি আর কাদার অনুপাতকে বলা হচ্ছে মৃত্তিকার গ্রথন বা সয়েল টেক্সচার। এরপরে আমাদের পরের কোশ্চেন 6-এরটা আমরা যদি দেখি কি কোশ্চেন আছে দেখো এখানে দেখা যাচ্ছে কি উচ্চ তাপযুক্ত উদ্ভিদ বলতে কি বোঝায়। তারপরে লা নিনা বলতে কি বোঝায়। চলো এই দুটো কোশ্চেন আমরা দেখে নেব। তাহলে উচ্চ তাপযুক্ত উদ্ভিদের ক্ষেত্রে দেখো যেসব উদ্ভিদের সারা বছর অধিক উষ্ণতার প্রয়োজন হয়, অর্থাৎ আমাদের নিরক্ষীয় অঞ্চল বা ক্রান্তীয় অঞ্চলে যে সকল উদ্ভিদগুলো মানে অধিক উষ্ণতায় বেড়ে ওঠে সেই উদ্ভিদগুলোকে বলা হচ্ছে উচ্চ তাপযুক্ত উদ্ভিদ। সে আবলুস হতে পারে, মেহগিনি হতে পারে, তাহলে এইরকম বিভিন্ন উদ্ভিদ হবে। এরপরে লা নিনা, এখানে দেখো বায়ু সঞ্চালনের, এখানে যদি দেখো উত্তরটা বায়ু সঞ্চালনের স্বাভাবিক অবস্থায় অক্ষরেখা বরাবর বায়ু পূর্ব দিকের উচ্চচাপ বলয় থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়। এবার এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি কি না এখানে সমুদ্রের পৃষ্ঠ জলের উষ্ণতা স্বাভাবিক উষ্ণতা অপেক্ষা 4 ডিগ্রি সেন্টিগ্রেড কমে গেলে পেরু চিলি উপকূল বরাবর যে শীতল সমুদ্র স্রোত প্রবাহিত হয় তাকে লা নিনা বলে। তাহলে এই বিষয়টা হলো। এরপরে আমাদের আয়ন বায়ু, এখানে দেখো যেসব বায়ু সারা বছর ধরে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকে আমরা আয়ন বায়ু বলছি। এরপরে জীববৈচিত্র্য, এখানে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জিন প্রজাতি ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্য ও সমগ্রতাকে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি বলে। এরপরে অথবা হিসাবে দেওয়া হয়েছে দেখো এর পরের কোশ্চেনটা, এখানে নিজস্ব প্রাকৃতিক পরিবেশে জীববৈচিত্র্য সংরক্ষণকে কী নামে অভিহিত করা হয়। এখানে ইনসিটু সংরক্ষণ। এর পরের কোশ্চেন হরপাবান বলতে কি বোঝো, তারপর একটা বাজার উদ্যান কৃষি বলতে কি বোঝো বা আর্দ্র কৃষি অথবা হিসাবে দেওয়া হয়েছে। চলো এখানে আমরা তাহলে দেখে নেব এখানে হরপাবান বিষয়টা কি। দেখো মেঘ ভাঙা বৃষ্টি থেকে স্থানীয়ভাবে হঠাৎ করে অল্প সময়ের মধ্যে মাত্রাতিরিক্ত বৃষ্টিপাত থেকে যে প্রবল জলপ্রবাহ ঘটে তাকে হরপাবান বলা হয়, যেটাকে আমরা ফ্ল্যাশ ফ্ল্যাট বলছি। এরপরে বাজার ভিত্তিক উদ্যান কৃষি, যে কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে ক্ষুদ্রায়তন জমিতে প্রচুর পরিমাণে অর্থকরী ফসল হিসাবে শাকসবজি ফলমূল বা ফুলের চাষ করা হচ্ছে এবং কৃষকেরা তার নিকটবর্তী বাজার বা রেস্তোরাঁতে বিক্রি করতে পারে তাকে বাজার ভিত্তিক, অর্থাৎ বাজারের যে ধরনের ফসলগুলোর ডিম্যান্ড আছে সেই রকম ফসল দেখে চাষ করে সেখান থেকে একটা মুনাফা অর্জন বা বিক্রি করার যে একটা প্রক্রিয়া যে কৃষি ব্যবস্থার সঙ্গে জড়িত আছে সেটাকেই আমরা বলছি হর্টিকালচার বা উদ্যান কৃষি ব্যবস্থা। এরপরে আর্দ্র কৃষি, দেখো এখানে কোনো কোনো অঞ্চলে জলসেচের সুযোগ নেই বা থাকলেও তা সীমিত, সেখানে জলসেচের উপর বিশেষ নির্ভরতা ছাড়াই কেবলমাত্র বৃষ্টির জলের উপর নির্ভর করে যে কৃষিকাজ গড়ে উঠছে সেটাকেই বলা হচ্ছে আর্দ্র কৃষি। এর পরের কোশ্চেন আমরা দেখে নেব। এখানে দেখো দেওয়া আছে আইসোটিম কি, তারপরে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও।
তাহলে এখানে আইসোটিমের ক্ষেত্রে দেখো আলফ্রেড ওয়েবার এখানে 1909 সালে আমাদের সামনে যে শিল্পস্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্ব দিয়েছিল, সেই তত্ত্বে আমরা দেখতে পাচ্ছি কি কাঁচামাল ও উৎপাদিত দ্রব্যের পরিবহনের পৃথক ব্যয়কে বোঝানোর জন্য ব্যবহৃত কাল্পনিক রেখাকে আইসোটিম বলে। তাহলে এটা হয়ে গেল। এর পরের কোশ্চেন আমাদের দেখো তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কাকে বলে। এখানে দেখো প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের ক্ষেত্রকে সর্বসাধারণকে এবং ব্যক্তি বিশেষকে প্রদান করা হয় এমন ব্যবসা বাণিজ্যিক বা শ্রমের বিশেষীকরণ নির্ভর পরিষেবামূলক কাজকে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয়। সেটা পর্যটন হতে পারে বা ট্রাফিক পুলিশের যে পরিষেবা হতে পারে। তাহলে এই ধরনের পরিষেবামূলক কাজগুলোকে আমরা বলা হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এরপরে জলবিন্দু বসতি দেখো উষ্ণ এবং শুষ্ক অঞ্চলে ভৌমজলের উৎসকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠলে তাকে জলবিন্দু বসতি বলে। এরপরে 14টা দেখো এখানে পরিকল্পনা অঞ্চল কাকে বলে। এখানে কোশ্চেনটা একবার দেখে নাও। তাহলে এখানে দেখতে পাচ্ছ পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। তাহলে এই কোশ্চেনটা আমরা দেখে নিচ্ছি। দেখো এখানে প্রথাগত ও কার্যকরী অঞ্চল যখন একত্রিত হয়ে জাতীয় ও আঞ্চলিক কর্মসূচি রূপায়ণে প্রয়াসী হয় ও একটি নতুন অঞ্চল গড়ে তোলে তখন তাকে পরিকল্পনা অঞ্চল বলছে। তাহলে এই হলে আমাদের এখানে এসএকিউ এবং এমসিকিউ টাইপের প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে। এরপরে আমরা এখানে 3-এর দাগের যে প্রশ্নগুলো এসে থাকে, এখানে তোমাদের টোটাল 5টা প্রশ্নের উত্তর করতে হয়, এখানে 7 নাম্বার করে থাকে। এই বিষয়ে একটু তোমাদের আমি জাস্ট কোথায় কি বিষয়টা মাথায় রাখবে সেগুলো বলে নেব। এখানে দেখো কাস্ট অঞ্চলে সৃষ্ট এখানে কি আছে না সিঙ্কহোল, পলজি এবং পাতন প্রস্তর কিভাবে গঠিত হয় তা চিত্রসহ আলোচনা করো। তাহলে এখানে আমাদের সিঙ্কহোল, পলজি আর পাতন প্রস্তর এই 3টে বিষয়ে তোমাদেরকে আলোচনা করে দিতে হবে। এর জন্য তোমাদের 5 নাম্বার দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে আমরা যদি 3টে দেখি তাহলে 3টের ক্ষেত্রে ধরো আমাদের 1 নাম্বার করে ধরি, তাহলে এখানে 3 নাম্বার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা বিষয়টা কি বলে যে কী রূপে গঠিত হয়, অর্থাৎ এদের গঠনটা তোমরা এই কোশ্চেনটা হেডিং করবে করে এখানে 3টে বিষয় সম্পর্কে একটু গঠনটা লিখতে হবে। অর্থাৎ এখানে সিঙ্কহোল বিষয়টা কি এক লাইনে বলে তারপরে কিভাবে গঠিত হয় তার পাশে ছবি, একইভাবে পলজি, একইভাবে এখানে পাতন প্রস্তর 3টে ক্ষেত্রে দিয়ে দিলে তোমরা আশা করি এখানে 5 নাম্বার পেয়ে যাবে। এর পাশাপাশি এখানে দেখো নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কি বোঝো, এটা একটু তোমাদেরকে ভেঙে উদাহরণসহ বিষয়টাকে আলোচনা করে দিতে হবে। এর জন্য 2 নাম্বার দেওয়া হবে। এরপরে অথবা হিসাবে দেওয়া হয়েছে দেখো চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী আলোচনা করো। এইটার উপর তোমাদের আমি এই জলনির্গম প্রণালী সংক্রান্ত 2টো ভিডিও আনতে চলেছি। এখানে প্রথম ভিডিওতে আমি তোমাদের একদম নদ নদী গোটা পৃথিবীব্যাপী যা যা নদী তৈরি হয় সেই প্রত্যেকটা নদী সম্পর্কে আলোচনা করে দেব। আর দ্বিতীয় ভিডিওতে আমি তোমাদের জলনির্গম প্রণালীগুলো সম্পর্কে আলোচনা করে দেব। তাহলে এটা আশা করছি তোমাদের কোনো আর অসুবিধা হবে না। এখানে চিত্রসহ বলা হয়েছে কি না বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালী, এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে কটা জলনির্গম প্রণালী, 2টো 3টে 4টে এরকম বলে দেওয়া হয়নি। সুতরাং এখানে যতগুলো জলনির্গম প্রণালী গড়ে ওঠে কমপক্ষে এখানে 5টা থেকে 6টা তোমরা আলোচনা করে দেবে, এখানে ছবি দেবে প্লাস উদাহরণ দিয়ে কোন জায়গায় দেখা যায় সেই জায়গাটার সম্পর্কে বলে দেবে। এই হচ্ছে তোমাদের বিষয়, এই উত্তরটা করতে হবে। এর জন্য তোমাদের দেখো এখানে দেওয়া হয়েছে 5 নাম্বার। আর এখানে কি বলা হয়েছে এন্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য উল্লেখ করতে বলা হয়েছে। অর্থাৎ এখানে 2টো মৃত্তিকার একটা করে বৈশিষ্ট্য দিলেই 1, 1, 2 তোমাদের দিয়ে দেওয়া হবে। এরপরে বিয়ের দাগের এখানে দেওয়া হয়েছে দেখো এখানে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য, এর জন্য দেওয়া হয়েছে 4 নাম্বার। অর্থাৎ তোমাদের এখানে কমপক্ষে 4টে পার্থক্য প্লাস যদি তোমরা পারো এই ক্রান্তীয় আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত কীভাবে সৃষ্টি হয় সেই সম্পর্কে যদি ছবি দেওয়া যায় তাহলে সেটা দিয়ে দিতে পারো এবং কোন অঞ্চলে দেখা যায় অবশ্যই সেটা উল্লেখ করো। এরপরে মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব বিশ্লেষণ করতে দেওয়া হয়েছে, এর জন্য 3 নাম্বার দেওয়া হয়েছে। এখানে কি কি প্রভাব এটা প্রত্যেকটাই তোমাদের লিখতে হবে। এর জন্য আলাদা করে যে আমি 2টো লিখবো না এরকম ব্যাপার নয়। এখানে অবশ্যই তোমরা এখানে যতগুলো প্রভাব, যদি 4টে হয় 4টে, যদি 3টে হয়, এখানে মৌসুমি বায়ু জেট বায়ুর উপর যে প্রভাবগুলো ফেলে বা যে প্রভাব বিস্তার করে সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে। এরপরে দেখো অথবা হিসাবে দেওয়া হয়েছে জীব বৈচিত্র্যের জিনগত বৈচিত্র্য এবং প্রজাতিগত বৈচিত্র্য সম্পর্কে বা সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। তাহলে এই দুটোর সম্পর্কে তোমাদের লিখতে হবে। এর জন্য 3 নাম্বার দেওয়া হয়েছে। তাহলে এখানে ডেট হিসাবে ধরতে পারো। এখানে এই 2টো বিষয়কে তোমাদেরকে টিকা লেখো বলেছে। এখানে কাকে বলে, এদের বৈশিষ্ট্য, এদের উদাহরণ যা যা আছে তোমরা এগুলো দিয়ে দেবে 2টো ক্ষেত্রেই। তারপরে দেখো এখানে দেওয়া হয়েছে কি বিভিন্ন
উদাহরণসহ বিভিন্ন ধরনের মরু উদ্ভিদ সম্পর্কে আলোচনা করো। এর জন্য 4 নাম্বার দেওয়া হয়েছে। মরু উদ্ভিদের যে শ্রেণীবিভাগটা রয়েছে সেই শ্রেণীবিভাগটা তোমরা ভালো করে এখানে প্রত্যেকটা কাকে বলে তার উদাহরণ বা বৈশিষ্ট্য, যদি কোনো ক্ষেত্রে ছবি দেওয়ার থাকে ছবি দিতে পারো। এখানে জেনারেলি মরু উদ্ভিদের ক্ষেত্রে ছবি দেওয়ার প্রয়োজন নেই, তবে তোমরা বিষয়গুলো প্রত্যেকটা কাকে বলে বৈশিষ্ট্য উদাহরণ এই প্যাটার্নে লিখে যাবে। এরপরে সি এর প্রশ্নটা দেখো, এখানে শস্যাবর্তনের সংজ্ঞা দাও, ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব আলোচনা করো, আর ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি। 2+3+2 আছে, এখানে শস্যাবর্তনের সংজ্ঞা চেয়েছে, এখানে উদাহরণসহ বিষয়টা সংজ্ঞা দিয়ে আলোচনা করে দেবে। আর দ্বিতীয় বলেছে ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব, এখানে সু বা কুপ্রভাব বলে দেওয়া হয়নি, সুতরাং 2 ধরনের প্রভাবই তোমরা আলোচনা করবে। আর এখানে ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি, তাহলে এখানে ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ হিসাবে এখানে যা যা কারণ দিয়ে দিতে হবে, এর জন্য 2 নাম্বার দেওয়া আছে। এরপরে ডি এর দাগে দেখতে পাচ্ছ কানাডা কাগজ শিল্পে উন্নতির কারণগুলি আলোচনা করো, আর কোয়াটারনারি ও কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য কী কী। এখানে 4+3 দেওয়া হয়েছে, এখানে কানাডা কাগজ শিল্পে উন্নতর কারণ এখানে 4টে পয়েন্ট কমপক্ষে আলোচনা করতে হবে। এখানে প্রাকৃতিক অর্থনৈতিক এইভাবে ভেঙেই আলোচনা করবে, এখানে 4টে বা 5টা পয়েন্ট আলোচনা করে দেবে। এর পাশাপাশি যদি কানাডা যে যে জায়গায় কাগজ শিল্পগুলো গড়ে উঠেছে সেটা যদি ছবি দিতে পারো খুবই ভালো হয়। আর কোয়াটারনারি আর কুইনারি অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে পার্থক্য 3 নাম্বার দেওয়া আছে, 3টে থেকে 4টে পয়েন্ট একটু ডিটেলসে আলোচনা করে দেবে, একইভাবে উদাহরণ দিয়ে দেবে। এরপরে দেখো ইয়ের দাগে বিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি কি কি, এখানে কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতি শ্রেণীবিভাগ করো, উদাহরণ দাও। তাহলে এখানে আমাদের দুটো কোশ্চেনই খুব ভালো কোশ্চেন। এখানে জনবিবর্তন মডেল, এখানে পর্যায়ের যে 4টে পর্যায় আছে সেই 4টে পর্যায় বিষয়টা কি এবং তার বৈশিষ্ট্য যা যা আছে বা কোন কোন দেশ সেই পর্যায়ের মধ্যে পড়ছে, প্লাস ছবি, অবশ্যই ছবিটা দেবে। ছবিটা যদি তোমরা ছবিটা ভালো করে আঁকতে পেরে যাও তাহলে বিষয়টা খুব সহজেই তোমরা বুঝতে পারছো। তাহলে এই বিষয়টা রয়েছে। আর এখানে দেওয়া হয়েছে কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতি শ্রেণীবিভাগ, উদাহরণ দাও, মানে শ্রেণীবিভাগ করতে হবে প্লাস উদাহরণ দিতে হবে। এখানে পৌরবসতিকে আমরা যে বিভিন্ন ভাগে ভাগ করি তার কার্যধারার ভিত্তিতে সেই ভাগগুলো দিয়ে তার উদাহরণ দিয়ে দিতে হবে। এরপরে অথবা হিসাবে দেওয়া হয়েছে, দেখো এখানে বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত হওয়ার কারণ, 2টি কারণ উল্লেখ করো, এখানে 2টো কারণ দিতে বলেছে। আর বৃহৎ পরিকল্পনা অঞ্চল বলতে কী বোঝায়, উদাহরণসহ লেখো। আর এর সঙ্গে দেওয়া হয়েছে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের 3টি প্রাকৃতিক কারণ আলোচনা করো। তাহলে এখানে 2+3+2 দেওয়া হয়েছে। এখানে বৃহৎ পরিকল্পনা অঞ্চল কাকে বলে, তার আগে বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত হওয়ার 2টো কারণ চেয়েছে। আর হচ্ছে এখানে অসম জনসংখ্যা বন্টনের কারণ, এখানে পৃথিবীব্যাপী যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আমরা জনসংখ্যা দেখে থাকি তার কারণ এখানে এর জন্য দেওয়া হয়েছে মাত্র 2 নাম্বার। সুতরাং বুঝে 3 থেকে 4টে পয়েন্ট তোমরা আলোচনা করে দেবে। আর বৃহৎ পরিকল্পনা অঞ্চল বিষয়টা কি, এখানে একটা বৃহৎ পরিকল্পনা অঞ্চলের যা যা বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যগুলো দিয়ে দেবে, উদাহরণ দিয়ে বিষয়টা বুঝিয়ে দেবে। তাহলে এই হলে তোমাদের এখানে এসি 19 পেজে যা যা প্রশ্ন ছিল, এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন, সেই প্রত্যেকটা বিষয়ে কোথায় কি লিখতে হবে আমি আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং এই চ্যানেলে যদি কেউ এখনও নতুন হয়ে থাকো অবশ্যই এই চ্যানেলটার সঙ্গে থাকো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।